হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে যাবতীয় তথ্য জানবো। এবং আমরা যখন ইউনিয়ন এক্সিকিউটিভ পড়ছিলাম সেখানে কিন্তু প্রথমে একটা স্ট্রাকচার আমরা বানিয়েছিলাম। দেখো, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে প্রাইম মিনিস্টার উইথ ক্যাবিনেট অফ মিনিস্ট্রি। এই বেসিক্যালি ইউনিয়ন গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ, সেই এক্সিকিউটিভের একটা চার্ট আমরা বলেছি। তার মধ্যে দেখো, প্রেসিডেন্ট সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছে, ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের ভিডিওতে আমরা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করব। এবার দেখো, প্রথমেই প্রশ্নটা আসে যে অ্যাটর্নি জেনারেল বেসিক্যালি কে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া খুব সহজ ভাষায় যদি বলি, একদম পাতি বাংলাতে যদি বলি, তাহলে বলবো আমরা যেমন পার্সোনালি ওর বলি না, আমার লয়ার, ইনি হচ্ছেন আমার লয়ার হিসেবে কাজ করেন। তো বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্টের লয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে সুপ্রিম কোর্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সমস্যায় পড়লে যদি তাকে সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হয়, তখন তার লয়ার হিসেবে কাজ করেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তবে এনার একটাই ডেফিনেশন নয় বা একটাই পরিচিতি নয়, বেসিক্যালি এনাকে আমরা আরো কতগুলি কথা বলতে পারি ল রিলেটেড কথায়। তাহলে ইনি হচ্ছেন বেসিক্যালি হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, প্রথম কথা। এবং হি ইজ দ্য লিগাল অ্যাডভাইজার টু দ্য central government, and he represents central government as a lawyer in the supreme court. তো এই যে, এবং যে কোনো আইনি বিষয়ে সাহায্য দরকার পড়লে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু তিনি সহায়তা করেন। তো বেসিক্যালি আমরা প্রথমে যে ইনফরমেশনগুলো একটু জেনে নিই, যে ভারতের সংবিধানের আর্টিকেল 76 ডিলস উইথ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবং ভারতবর্ষের যিনি প্রথম অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, সে এমসি স্টিভল্যান্ড। দেখো, তোমাদের বোর্ডে দেওয়া রয়েছে এমসি স্টিভল্যান্ড, যিনি, দেখো প্রথমটাই বলা হচ্ছে, ইনি হচ্ছেন ফার্স্ট এজিআই, এবং হি ইজ দ্য লংগেস্ট সার্ভেন্ট, longest servants as a AGI। সব থেকে, একজন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হয়ে সব থেকে বেশি সময় এই পদে বহাল ছিলেন, কারণ ভারতের সংবিধানে এর নির্দিষ্ট সীমা বলা নেই যে এত বছরের জন্যই নিযুক্ত হবেন। সাধারণত পরে আমরা ধীরে ধীরে আলোচনা করছি যে সাধারণত যখন সরকার আসেন, সরকার তার নিজের মতন করে নিয়োগ করেন। সরকার যখন পাল্টে যায়, সেই সরকার আবার চেঞ্জ করে দিতে পারে। তো সেটা পরে যাচ্ছি, আগে সিম্পল পার্টে চলে আসি, কারণ প্রত্যেকটা তথ্য আমরা জানবো কিন্তু অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। কারণ এত ডিটেলস আমার মনে হয় না অ্যাটর্নি জেনারেল সম্পর্কে অন্য কেউ তোমাদেরকে বলেছে, রাইট? তবু যদিও বা জেনে থাকো, আরো ভালো করে জেনে নাও যে আর্টিকেল 76 ডিলস উইথ এজিআই, and first AGI of India, that is MC Stibland. He is the longest servant as a AGI in India. Present AGI KK Benugopal, and he is the 15th AGI of India. শোলে সৌরভজি নামটা নিয়েছি এই কারণে যে শর্টেস্ট টাইম সার্ভড। প্রথম চারটে ইনফরমেশন আমরা জানলাম। নেক্সট আমরা যাব হু ইজ অ্যাটর্নি জেনারেল। আমি অলরেডি তোমাদের মুখে বলেছিলাম, এইবার আমরা লিখে রাখবো যাতে পরবর্তীতে যে কোনো সময় জিজ্ঞাসা করলে বলতে পারি। যে চারটে কথা আমি তোমাদেরকে বললাম, হু ইজ অ্যাটর্নি জেনারেল, তোমরা এখানে পয়েন্টটা করবে, দেখা যাচ্ছে বোর্ডে, হু ইজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, রাইট? তাহলে আমরা চারটে কথা লিখতে পারি এখানে। প্রথম কথাটাই আমি বলেছিলাম, হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, highest law officer of India, chief legal advisor of India, represent union government before as a lawyer,
B for Supreme Court, or we can say the simplest definition, that is lawyer of central government. Lawyer of central government. Lawyer of central government who advises central government on all legal issue. দেখা যাচ্ছে না, lawyer of central government who advises central government on all legal issues. সমস্ত আইনি বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে উপদেশ বা পরামর্শ দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্টের লয়ার বলতে পারি আমরা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। চটজলদি একটু লিখে নেবে, প্রত্যেকটা কথা সিম্পলিয়েস্ট ওয়েতে বলা রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। লেখা না হলে স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট পয়েন্ট চলে আসে অ্যাপয়েন্টেড বাই। অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট নিয়োগ করেন উইথ কনসালটেশন আর উইথ প্রেসিডেন্ট অন রেকমেন্ডেশন অফ, এই কথাটা লিখলে বেশি ভালো হবে, অন রেকমেন্ডেশন অফ ক্যাবিনেট অফ মিনিস্ট্রি, সেন্ট্রাল ক্যাবিনেট অফ মিনিস্ট্রি রেকমেন্ডেশনে অ্যাপয়েন্ট করা হয়। কোয়ালিফিকেশন কি লাগবে? মাস্ট বি ইন্ডিয়ান and same qualification to the judges of Supreme Court. সুপ্রিম কোর্টের জাজদের যে কোয়ালিফিকেশন, সেম কোয়ালিফিকেশনের দরকার হয় এবং স্যালারিও কিন্তু সেম হয় সেই নিরিখে। তো আমরা জানলাম যে সিমিলার কোয়ালিফিকেশন অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, এবং সেই নিরিখে স্যালারিও কিন্তু ইকুয়াল হয় একইভাবে, যেমন সুপ্রিম কোর্টের জাজের যা স্যালারি ঠিক একই রকম স্যালারি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার হয়। তবে মাথায় রাখতে হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু গভর্নমেন্ট পোস্ট নয়, কোনো গভর্নমেন্ট চাকরি নয়, রাইট? এটা আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করছি। এই মুহূর্তে আমি বলে রাখছি যে অ্যাটর্নি জেনারেল কিন্তু কোনো ফিক্সড গভর্নমেন্ট চাকরি নয়। তো এইবার আমরা চলে আসি টেনিওর। দেখো তাহলে কত দিনের জন্য টেনিওর কত, আমি একটু আগেই বলেছিলাম টেনিওর কিন্তু ফিক্সড নয়, নট ফিক্সড। আর আরেকটা কথা যেটা বলতে পারি, নট মেনশন ইন আওয়ার কনস্টিটিউশন। আমাদের সংবিধানেও টেনিওর সম্পর্কে বলা নেই কিছু। তাকে খুব সিম্পল ওয়েতে আমরা ধীরে ধীরে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানার চেষ্টা করছি, এবং কঠিন প্রশ্নগুলো আসলে যাতে আনসার করতে পারি। সরে গেলাম, চটজলদি তোমরা লিখে নেবে। তাহলে আমরা পয়েন্ট পেলাম, টেনিওর পেলাম,
কোয়ালিফিকেশন পেয়ে গেলাম যে কি কোয়ালিফিকেশন দরকার হয়। এবার রিমুভাল চলে আসে। তাহলে রিমুভালটা আবার আগে একটু বলে দিই তোমাদের। দেখো রিমুভাল সম্পর্ক, রিমুভাল যখন পড়বে, রিমুভাল সম্পর্কেও কিন্তু মেনলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু বলা নেই। তো প্রেসিডেন্ট ক্যান রিমুভ। সেকেন্ড হচ্ছে হি মে রিজাইন, তাহলে রেজিগনেশন প্রেসিডেন্টকে দিতে হবে। আর নর্মালি কি হয় সেটা বলছি, সেটা হচ্ছে যেহেতু একটু আগে বলেছিলাম যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের যে ক্যাবিনেট মিনিস্ট্রি বা সিওএম বলেছি আমরা, তো সেই ক্যাবিনেট মিনিস্ট্রি অ্যাপয়েন্ট করে নিজেদের ইচ্ছে মতন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো নর্মালি যেহেতু ক্যাবিনেট মিনিস্ট্রি অ্যাপয়েন্ট করছে, যদি সেই ক্যাবিনেট মিনিস্ট্রি ডিসলভ হয়ে যায়, যদি সেই মন্ত্রী পরিষদটাই বাতিল হয়ে যায় বা মাঝপথে ভেঙে যায়, তাহলে অটোমেটিক্যালি সাধারণত দেখা যায় যে অ্যাটর্নি জেনারেলের পদটাও চলে যায়। রাইট, এই হচ্ছে রিমুভাল প্রসেস। চারটে জিনিস বললাম, কোনো বলা নেই প্রসিডিওর, কিচ্ছু প্রসিডিওর বলা নেই। সেই জন্য আমাদের পরীক্ষায় বেশি আসে যে নিচের কোন ব্যক্তির ইমপিচমেন্ট হয় না, তো সেই সময় কিন্তু আমরা ঘাবড়ে যাই। তো তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অপশনে থাকবে, রাইট। তেমনি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়াও থাকতে পারে। অ্যাটর্নি জেনারেল যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, তেমনি অ্যাডভোকেট জেনারেল স্টেটের ক্ষেত্রে সেম টু সেম ওয়েতে। তো যখনই এই কথাটা থাকবে যে কার ইমপিচমেন্ট হয় না, তখন আমরা ঘাবড়ে যাই। তো নর্মালি তখন আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কারণ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রিমুভাল প্রসিডিওর বলা নেই। প্রেসিডেন্ট রিমুভ করতে পারে, তিনি নিজে রিজাইন করতে পারেন যে কোনো সময় নিজের অক্ষমতা দেখিয়ে। আর থার্ড যেটা বললাম, যেহেতু ক্যাবিনেট মিনিস্ট্রি পরামর্শে প্রেসিডেন্ট নিয়োগ করে, তো সাধারণত দেখা যায় ক্যাবিনেট মিনিস্ট্রি যদি ফল করে, ডিসলভ হয়, ভেঙে যায়, তখন এই পদটাও অটোমেটিক্যালি চলে যায়। ওকে, তো এই কারণে তাহলে আমরা রিমুভাল প্রসেস। তাহলে নেক্সট হচ্ছে রিমুভাল। আমি ইচ্ছে করে তোমাদের এত করে লেখাচ্ছি, তার পেছনে কারণ যে সবসময় আমি সামনে থাকবো না, যাতে নিজে ঠিক একই রকম ভাবে সক্ষম হও। এই সেম ওয়েতে তুমি যাতে আবার পরে ভবিষ্যতে 10 জনকে পড়াতে পারো, পলিটিটাকে বোঝাতে পারো। কিন্তু সবাইকে একটু প্রথমেই বলবো আগে নিজে ভালো করে বোঝো, দেন কিন্তু বোঝাতে যাও। একবার পড়েই বোঝাতে গেলে পরে কিন্তু অনেক ভুল বুঝিয়ে দেবে, যেটা 2 বছর পরে বুঝতে পারবে যে আমি এই ক্যান্ডিডেটটাকে তখন ভুল বুঝিয়েছিলাম। 3 বার 4 বার 5 বার একটু পড়ে নাও, দেখে নাও, দেন তুমি তারপরে বোঝাতে যাবে। দেখো রিমুভাল, নো প্রসিডিওর in কনস্টিটিউশন। সংক্ষেপে লিখছি, কনস্টিটিউশনে কোনো প্রসিডিওর বলা নেই। দেন প্রেসিডেন্ট ক্যান রিমুভ, he himself can resign, রেজিগনেশনটা কাকে দেবে, এই জায়গাগুলো পরীক্ষায় আসে আমাদের। রেজিগনেশন টু প্রেসিডেন্ট। আমি একটু আগে কি বললাম যে কনভেনশনালি কি হয়, যেহেতু তিনি ক্যাবিনেট মিনিস্টার পরামর্শেই নিয়োজিত হন বা সরকারের নিজের লয়ার, কোথাও তো একটা ইন্টেনশন আছে। তো সেক্ষেত্রে যখন ক্যাবিনেট মিনিস্ট্রি ডিসলভ হয়, ইফ ক্যাবিনেটস অফ মিনিস্ট্রি ডিসলভ, then AGI dissolve. Conventionally it is happen. Conventionally it is happen as AGI appointed on the recommendation of COM. কনভেনশনালি এটাই হতে দেখা যায় যদি মন্ত্রী পরিষদ ডিসলভ হয়, মন্ত্রী পরিষদ যদি ভেঙে যায়, তাহলে এই পদটিও
ডিজলভ হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। এটা গেল আমাদের রিমুভাল প্রসেস। চট জলদি একটু লিখে নেবে। সো এবার দেখো আমরা রোল বলছি, রোল অলরেডি কথায় কথায় আমি বলে ফেলেছি। রোল বলতে ফার্স্ট রোলই আমরা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করবে সুপ্রিম কোর্টে বা যে কোনো হাইকোর্টে। সেটা ইউনিয়ন গভর্নমেন্টের রিপ্রেজেন্ট করতে পারে গভর্নমেন্টকে, অথবা প্রেসিডেন্টকেও রিপ্রেজেন্ট করতে পারে। সিম্পল, রিপ্রেজেন্ট ইউনিয়ন গভর্নমেন্ট টু সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট, এনি হাইকোর্ট অফ ইন্ডিয়ান টেরিটরি। অ্যান্ড কাকে কাকে রিপ্রেজেন্ট করে? ইউনিয়ন গভর্নমেন্ট এবং প্রেসিডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দেখো, প্রেসিডেন্ট যে যে লিগাল বিষয়ে তার কাছ থেকে অ্যাডভাইস চাইবে তিনি অ্যাডভাইস দিতে বাধ্য। থার্ড হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টকে যত লিগাল ইস্যু রয়েছে সেই ইস্যুতে তিনি অ্যাডভাইস দিয়ে থাকেন, অর্থাৎ প্রেসিডেন্টকেও দেয় ইউনিয়ন গভর্নমেন্টকেও দেয়। এইবার প্রশ্নটা হলো যে ইনি হচ্ছেন আইনি মধ্যস্থতাকারী। প্রেসিডেন্ট যদি কোনো পরামর্শ বা কোনো লিগাল অ্যাডভাইস সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে চান সেটা অ্যাটর্নি জেনারেলকে বলেন, অ্যাটর্নি জেনারেল সেটা আবার ইউনিয়ন গভর্নমেন্টকে বলে। আবার ইউনিয়ন গভর্নমেন্টের যদি কোনো প্রসঙ্গ বলার থাকে সেই বিষয়ে সেটা তারা অ্যাটর্নি জেনারেলকে বলবেন, অ্যাটর্নি জেনারেল সেটা প্রেসিডেন্টকে পৌঁছান। তো এই হচ্ছে লিগাল ইস্যুতে তিনি মধ্যস্থতাকারী। তো এই হচ্ছে তাদের তিনটে রোল তার, এবং সেই রোল তিনটে তোমরা লিখে নেবে। আমি বারবার বলছি যে বাংলা কথা যারা বলছি, যেটা বাংলায় বুঝতে চাইছো, তারা কিন্তু চট জলদি আমার মুখের কথাগুলি ক্যাচ করে এর নিরিখে বাংলাটাও লিখে নেবে। একবারের জায়গায় দুবার দেখে হলেও বাংলাটা লিখে নেবে, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এবার কিছু আদার্স ফ্যাক্ট আমরা জানবো, সেই আদার্স ফ্যাক্ট গুলো তোমরা চট জলদি এটাকে লিখে নাও, আমরা সেই মতন করে তোমাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, এগুলো তো বেসিক ইনফরমেশন জানলাম। এবার অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সেটা হচ্ছে প্রথম, তিনি পার্লামেন্টের বোথ হাউসে বসতে পারেন। তিনি পার্লামেন্টের মেম্বার নন, কিন্তু উইদাউট বিইং এ মেম্বার হি ক্যান সিট and speak in the both houses of parliament. He can be a part of any high court of India. তিনি যে কোনো হাইকোর্টে শুনানি বা যে কোনো সময় চাইলে সেখানে বসতে পারেন বা তার অংশীদার হতে পারেন। সেকেন্ড বললাম। থার্ড, যেটা মনে রাখতে হবে, পার্লামেন্টের বোথ হাউসে তিনি বসতে পারলেও এবং কথা বলতে পারলেও, তিনি তার মত রাখতে পারলেও তার কিন্তু ভোটিং রাইট নেই, তিনি ভোট দিতে পারবেন না। ওকে, তো এইগুলি হচ্ছে তার সম্পর্কে কিছু লিমিটেশন। এইবার তার যে মূল কিছু ইম্পর্টেন্ট নেক্সট যেটা বলেছিলাম যে তিনি কিন্তু কোনো এমনটা নয় যে সরকারের একদম ফিক্সড টার্মে, তিনি কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু কিছু লিমিটেশন রয়েছে। তিনি কখনোই সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। কোনো ইন্ডিভিজুয়াল ক্রিমিনালকে বাঁচানোর জন্য, তার মানে কি, তার মানে সরকারের এগেনস্টে যাচ্ছে, তাহলে ক্রিমিনাল কেস তিনি লড়তে পারবেন না উইদাউট পারমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, উইদাউট পারমিশন অফ ক্যাবিনেট, রাইট? ঠিক একই রকম ভাবে কোনো কর্পোরেট বা সংস্থার তিনি মুখ্য পদ গ্রহণ করতে পারবেন না, ডিরেক্টরের পদ গ্রহণ করতে পারবেন না পারমিশন ছাড়া। এটা হচ্ছে তার লিমিটেশন। তিনি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার থেকে পারমিশন নিতে হয়। এটা গেল এক্সট্রা ইনফরমেশন। তাহলে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশনে সবার আগে কি কি বললাম? প্রথমটা বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, other most important fact. প্রথম কথাটা কি বলেছি? He can be a part of any court of India. He can be
are part of any court of India. যে কোনো কোর্টে, সে হাইকোর্ট হোক, আরো সাবঅর্ডিনেট কোর্ট, he can sit in the both house sit and speak in the both house of parliament without being a member. But no voting right. He is not a government servant. He is not a government servant. He can practice private too. যেহেতু lawyer, privately too. পেনটা আমি নেক্সট টার্মে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কিন্তু প্র্যাকটিস যখন প্রাইভেট করবে, সাম লিমিটেশন আর দেয়া। সেই তিনটা লিমিটেশন কি দেখো, প্রথমটা লিখবে, যা লিখলে এটা লিখলে তার সঙ্গে অ্যাড করবে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না, কোনো ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল কেস উইদাউট পারমিশনে লড়বে না, এবং কোনো সংস্থা, কোনো অর্গানাইজেশন বা কোনো কর্পোরেশনের ডিরেক্টর হবেন না উইদাউট পারমিশনে, বা তাদের হয়েও লড়বেন না উইদাউট পারমিশনে। এই কিছু কিছু লিমিটেশন রয়েছে, আমরা কয়েকটা জানার চেষ্টা করলাম শুধু। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আমাদের ইচ অ্যান্ড এভরি ডাটা এখানে ক্লিয়ার হলো। চটজলদি তোমরা লিখবে এবং লাস্টের তিনটে কথা লিখে নেবে। সরকারের এগেনস্টে কখনোই বলবেন না তিনি, ক্রিমিনাল ইন্ডিভিজুয়ালকে ডিফেন্ড করবেন না গভর্নমেন্টের পারমিশন ছাড়া, কারণ যে ক্রিমিনালকে ডিফেন্ড করছেন তিনি, হতেই পারে যে তিনি তো সরকারের লয়ার, আবার সেই তার মানে সরকারের যে জুডিশিয়ারি সিস্টেম বা জুডিশিয়ারি বিভাগ, সেই জুডিশিয়ারি বিভাগের বিরুদ্ধেও তিনি কিন্তু যেতে পারেন না। তো নর্মালি পারমিশন যদি দেয় তাহলে তিনি করতে পারবেন। কর্পোরেট বা সংস্থার তিনি বোর্ড অফ ডিরেক্টর বা ডিরেক্টরের সঙ্গে বা ডিরেক্টর হিসেবে যুক্ত হবেন না। যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, এবং যতটা পারো সবাইকেই বলছি শেয়ার করো, কারণ শেয়ার করাটা ভীষণভাবে জরুরি। আমিও ভীষণ টিপিক্যাল সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, তা সত্ত্বেও কিন্তু আমি মাঝ রাত্রিরেও তোমাদের জন্য ভিডিও তৈরি করছি যাতে তোমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ মধ্যে এখানে প্রায় 10 থেকে 15 দিন আমি কোনো ক্লাসই দিতে পারিনি, এবং তার পেছনে কারণও রয়েছে, সেই কারণটা আমি এখানে বলতে চাই না। তো বেসিক্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের সিলেবাস বা তোমাদের হিতের কথা ভেবে। তো সেই জন্যই এইটুকুই তোমাদের কাছ থেকে বলা যে যতটা পারো লাইক বাটন প্রেস, কমেন্ট করো এবং শেয়ার করো এমনভাবে যাতে অনেকের কাছে পৌঁছানো যায়, এবং এতটা ডিটেলস জরুরি WBCS মেন্স কোয়ালিফাই করার জন্য বিশেষত। ওকে, এবং আমি এখানে সমস্ত টপিক ক্লিয়ার করছি, যদি কোনো টপিক বাদ পড়ে যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমরা সেই টপিকটাকেও কভার করে দেবো ধীরে ধীরে, তবে এখন নয়, আমি লাস্ট দিন বলবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।